ভাগলপুর গ্রামে রঞ্জিত থাকত। গ্রামে আকাল পড়ার কারণে ও পুরোপুরিভাবে জমিদারের ঋণে ডুবেছিল। পুরো গ্রাম থেকে রঞ্জিত ঋণ নিয়েছিল। অশিক্ষিত আর অকেজো হওয়ার কারণে রঞ্জিত শহরে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে লুকিয়ে ভিক্ষে করে নিজের পেট পালত। নিজের গ্রাম থেকে বেরোতেই ও ভিখারির বেশে এসে শহরে চলে যেত। ঈশ্বরের নামে কিছু দিয়ে দাও মা, অনেক বয়স হয়েছে আমার, কিছু করতে পারি না তো। ঠিকঠাক তো দেখতে মনে হচ্ছে, কাজ করছো না কেন গিয়ে? মা যদি কিছু দিতে পারে তাহলে দাও, না হলে নিজের রাস্তা দেখো। রঞ্জিত সব সময় এরকমই করত। সব সময় গ্রাম থেকে শহরে এসে রাস্তায় এবং বিভিন্ন জায়গায় গিয়ে ভিক্ষে চাইত আর নিজের সারা দিনের টাকা রোজগার করে গ্রামে ফেরত আসত। জমিদার বাবু, ওই দেখুন, ওই যে রঞ্জিত আসছে, ওর থেকে নিজের জমির সুদটা চেয়ে নিন আপনি, না হলে কাল সকালে আবার পালিয়ে যাবে ও। তুমি একদম ঠিক বলেছ। আমি যখন ঘুমাই তখনই ও বেটা গ্রামে ঢোকে দেখেছি, আর আমার ওঠার আগেই বেটা উধাও হয়ে যায়। জমিদার আর মুন্সি রঞ্জিতের বাড়িতে পৌঁছে যায়। আজকে তোমার দেখা পেলাম তাহলে। মালিক, আপনি আমার সমস্ত জমি নিয়ে নিয়েছেন, সামান্য একটা জমি রয়েছে আমার কাছে, আপনি কি সেটাও হাতিয়ে নিতে চান নাকি? তুমি যদি সুদের টাকা না দাও তাহলে সব নিয়ে নেব আমি, এই বাড়িটাও। এই নিন আপনার সুদের টাকা, আর পরের মাসে আমি পুরো টাকা দিয়ে দিয়ে নিজের জমিটা ছাড়িয়ে নেব। রঞ্জিতের হাতে টাকা পয়সা দেখে দুজনই খুব অবাক হয়ে যায়। জমিদার পয়সা নিয়ে নেয় আর ওর বাড়ির থেকে রাগের মাথায় বেরিয়ে পড়ে। ওর কাছে এত টাকা এলো কোথা থেকে? আর আবভাব দেখে তো মনে হচ্ছে এবারটা কোনো গ্রামের একটা বড় বাবু হবে। আর কথাগুলো এমনভাবে বলছিল যেন ও সমস্ত জমি আমাদের কাছ থেকে কিনে নেবে। আর এরকমটাই সবসময় চলতে শুরু করে। রঞ্জিত সব সময় গ্রাম থেকে সকালে শহরের জন্য বেরিয়ে পড়ত, আর শহরে গিয়ে আবার ভিখিরি হয়ে ভিক্ষে চেয়ে টাকা জমা করত। একদিন জমিদার নিজের স্ত্রী মঙ্গলাকে শহরে সমুদ্র দেখার জন্য ঘোরাতে নিয়ে যায়। ওখানে গিয়ে জমিদার দেখতে পায় যে রঞ্জিত ভিক্ষে চাইছে। তুমি যদি আমাকে 1 টাকা দাও তাহলে ঈশ্বর তোমাকে 10,000 টাকা দেবে গো। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার নতুন খেলা। গ্রামে তো বড় লোকের মতন আবভাব দেখাও দেখেছি, আর এখানে এসে তুমি ভিক্ষা করছো। ক্ষমা করুন মালিক, দয়া করুন মালিক, এমনটা করবেন না। আমি শুধু সংসার চালানোর জন্য এসব করি। আমি আপনার সমস্ত টাকা জোগাড় করে নিয়েছি, আমি খুব শিগগিরই আপনার কাছে আসতেই চলেছিলাম তো। তুমি শুধু গ্রামে এসো, তারপরে এসে দেখো আমি কি করি। ওখানে আর আমি তোমাকে থাকতে দেব না। জমিদার আর মুন্সি মিলে পুরো গ্রামবাসীদেরকে এই কথাটা বলে দেয়। রঞ্জিত যেখানেই যেত লোকেরা ওকে দেখে ভিখারি বলে ঠাট্টা ওড়াতো। আরে ওই দেখো, গ্রামের সবচেয়ে বড় ভিখারি গ্রামে আসছেন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পকেট থেকে কয়েন বার করো, ওনাকে ভিক্ষে যে দিতে হবে আমাদের। পুরো গ্রাম থেকে রঞ্জিত নিজের ভিখিরি হওয়ার ঠাট্টা শুনে শুনে ক্লান্ত হয়ে খুব কষ্ট পেয়ে ভাগলপুর গ্রাম ছেড়ে চলে যায়। ওই জমিদার আমার জমিটা নিয়ে নিয়েছে, আমার বাড়িও নিয়ে নিয়েছে, আমার সব কিছু শেষ হয়ে গেল। ঈশ্বর আমাকে অনাথ করে পাঠিয়েছিল। আজ এই বয়সেও আমি এখনো একাই রয়েছি। এই জীবনে কান্নাকাটির থেকে আমি আমার জীবনটাই শেষ করে দিই বরং। রঞ্জিত উঁচু পাহাড়ের ওপরে চেপে যায় আর গভীর চিন্তায় মগ্ন হয়। ওখানে একজন তপস্বী সাধু তপস্যায় লীন ছিলেন, আর ওনার চোখ খুলে যায়। উনি দেখেন যে রঞ্জিত ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে বালক, কি সমস্যা তোমার? আর এই পাহাড়ের চূড়ার উপরে অনেক বছর হয়ে গেল কেউ আসেনি, তুমি এখানে কেন এসেছো? আমি আর কি বলি, আমার জীবনটাই পাহাড়ের থেকেও, এই খাদের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, আর খুবই বাজে। রঞ্জিত নিজের সমস্ত সমস্যা তপস্বী সাধুকে বলে দেয়। আমার তপস্যা ভঙ্গ করার জন্য আমি তোমাকে শাস্তিও দিতে পারি, কিন্তু তোমার এই চিন্তা খুবই জটিল দেখছি, আর সেই জন্য আমার কাছে তোমার জন্য একটা ভালো উপায়ও রয়েছে। তপস্বী সাধু নিজের কমণ্ডল থেকে জল বার করে নেয় আর রঞ্জিতের ওপর ছিটিয়ে দেয়।
রঞ্জিত যেই মাত্র চোখ বন্ধ করলো, রঞ্জিতের ওপর একটা বড় আলো চলে আসে আর রঞ্জিত নিজের ভিখিরির বেশে চলে আসে। এটা আপনি কি করছেন? আর আমি এই রূপে কি করে চলে এলাম? আমি তোমাকে আশীর্বাদ দিয়েছি, তুমি যখনই এই ভেষে কোনো কিছু ভিক্ষা নেবে সেই ভিক্ষা 4 গুণ বেশি হয়ে যাবে। কিন্তু শুধু এই ভেষে থাকলে তবেই, আর এর শুরুটা আমিই করছি। আপনি কি করতে চলেছেন গুরুজি? আমি এই সোনার কয়েনগুলো তোমাকে ভিক্ষা হিসেবে দিচ্ছি। এমনটা খুব কমই হয় যে সাধু কাউকে ভিক্ষা দিচ্ছে। আমি এটা তোমাকে আশীর্বাদ হিসেবে দিচ্ছি। আমি এটা একটা স্বপ্ন মনে করব নাকি কি মনে করব? আমার সাথে ঈশ্বর কি খেলা খেলছে এটা আমি কিছুই বুঝতে পারছি না। যেই মাত্র তপস্বী সাধু একটা সোনার মুদ্রা দিলেন, যেহেতু রঞ্জিত ভিখিরির বেশে ছিল সেই কারণে ওই মুদ্রা 4 গুণা বেড়ে যায়। রঞ্জিতের চোখ ওই মুদ্রাগুলোকে দেখে ছানা বড়া হয়ে যায়। রঞ্জিত ওই মুদ্রাগুলোকে শহরে গিয়ে একজন শেখরের কাছে বিক্রি করে দেয় আর সমস্ত টাকা নিয়ে গ্রামের কাছের জমিতে গিয়ে একটা বড় বাড়ি বানিয়ে নেয়। ঠিকাদার বাবু, আমার এই বাড়িটা খুব বড় করে বানিও। আমি আমার ভাগলপুর গ্রামবাসীদেরকে যে এই বাড়িতে নিমন্ত্রণ জানাতে চাই। যে লোকটা রাস্তায় ভিক্ষা চাইতো, আজ এত সে বড় লোক হয়ে গেল কি করে? সবই সময়ের খেলা। তুমি শুধু একটা ভালো বড় করে বাড়ি বানিয়ে দাও, বাকি কাজ আমার উপর ছেড়ে দাও। বড় একটা বাড়ি বানানোর পর রঞ্জিত ভাগলপুর গ্রামবাসীদের কাছ থেকে নিজের অপমানের বদলা নিতে চাইত। রঞ্জিত যে কেউ শহরে ভিক্ষে দিত, তপস্বী সাধুর আশীর্বাদের কারণে সেগুলো 4 গুণা বেড়ে যেত। দেখতে দেখতেই রঞ্জিত ভিখিরি থেকে ধনী হয়ে ওঠে। কিন্তু রঞ্জিতের সমস্ত ব্যবহার ভিখিরির মতোই ছিল। ও নিজের বড় বাড়িতে একটা বড় আমন্ত্রণ রাখে, তাতে জমিদার, মুন্সি আর বাকি সমস্ত গ্রামবাসীদের ডাকে। ও নিজের নাম লুকিয়ে সমস্ত গ্রামবাসীদেরকে নিমন্ত্রণ জানায়। শোনো শোনো শোনো, ভাগলপুর গ্রামের কাছে যে বড় মহলটা তৈরি হয়েছে, ওখানকার মালিক পুরো ভাগলবাসীদেরকে নিমন্ত্রণ জানিয়েছে। শোনো শোনো শোনো। জমিদার বাবু, আমি ভেতরে গিয়ে ওই মহলটা দেখলাম। ও তো দারুণ বড় মহল। ওখানে আমাদের যেতে হবে। ওখানে গেলে আমাদেরও লাভ হতে পারে। আচ্ছা, তাহলে তো আমরা ওখানে অবশ্যই যাব। সমস্ত গ্রামবাসীরা নিমন্ত্রণের নাম শুনে খুব খুশি হয়ে যায় আর নিমন্ত্রণে চলে যায়। সেই নিমন্ত্রণে রঞ্জিত নিজের ভিখিরির বেশেই থাকে। ওকে ওখানে দেখে জমিদার আর মুন্সি বলে ওঠে, তুমি এখানেও চলে এসেছো? যেই দেখেছে এখানে বড় লোকেরা রয়েছে, সঙ্গে সঙ্গে ভিক্ষা চাইতে চলে এসছে। আরে আসতে দিন মালিক, আসতে দিন। ভালো ভিক্ষা পেয়ে যাবে তো, তাই। জমিদার আর মুন্সির কথা শুনে ওখানে ঠিকাদার চলে আসে আর ও বলতে শুরু করে, যাকে আপনারা ভিখারি বলছেন না, এই বড় মহলটা তো ওনারই। এসব কি আজে বাজে বলছো? তোমার মাথার ঠিক আছে তো? আরে আমি সত্যি বলছি, এই মহলটা তো আমিই তৈরি করেছি। আর এই মহলটা রঞ্জিত বাবুরই। আরে কিন্তু সেটা কি করে? ও তো শহরে ভিক্ষা করতো যে। আরে এত বড় মহলের মালিক রঞ্জিত কি করে হতে পারলো? তখন ওখানে রঞ্জিত বলে, আমি তো শুধু আমার পরিস্থিতির জন্য ভিক্ষা চাইতাম, কিন্তু আপনারা তো কর্মের জন্য ভিক্ষা চাইছেন। সব কিছু থাকা সত্ত্বেও আপনাদের কাছে কিছুই নেই, কিন্তু আমার কাছে কিছু না থাকা সত্ত্বেও এখন সব কিছু আছে। রঞ্জিতের কথা শুনে দুজনই খুব উদাস হয়ে ওঠে আর সমস্ত গ্রামবাসীরা খুব লজ্জা পায় আর রঞ্জিতের কাছে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু তা সত্ত্বেও রঞ্জিত শহরে গিয়ে ভিক্ষে চেয়ে নিজের জীবন যাপন করত।